ইসরাফিল খসরু বলছিলেন যে একটা অলিগার্ক শ্রেণী ছিল গত 15-17 বছর, ফলে সেইটা ভেঙে ফেলা গেল কিনা, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে নাকি তারা এখনো সক্রিয়। ফলে আমরা কিন্তু এরকম অনেক সময় দেখি যে তাদের আসলে চরিত্রটা বদলায় না, তারা একই রকম থাকে। ফলে এই ধরনের সংকটের সেই সুযোগ যারা নিতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য সরকারের হয়তো রাজনৈতিক সদিচ্ছা আছে, কিন্তু সেই প্রশাসনিক সক্ষমতা এবং আন্তরিকতা কতখানি দেখেন এবং সেটা নিয়ে কতখানি আশাবাদ দেখেন আপনি? জি, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম যে ডক্টর খান বলছিলেন যে এই জায়গাগুলোতে যেখানে আমাদের হয়তো কাজ নাই, কিন্তু এগুলোকে তো আউটসোর্স করা যায়, এবং এখনকার পরিস্থিতিতে এটাই সবচাইতে ক্লেভার কাজ হবে। আপনি যখন আরেকজনকে আপনার কাজের অংশ করবেন, সে আপনাকে ব্লেম করবে না, সে আপনার দোষগুলো ঢাকবে। এই পলিসিটা অনেক জায়গায় ভালো কাজ করেছে, ইনক্লুসিভনেস। জি, ইনক্লুসিভনেস। এবং আমরা কখনোই আমরা এই যে বাস্তবতাটা জানি যে একটা একটা নতুন সরকার যখন কাজ শুরু করে তারা অনেক কিছু ইনহেরিট করে আগের সরকার থেকে। এই সরকারটাকে বলা যায় যে নেগেটিভ থেকে শুরু করতে হবে অনেক কিছু, নট ইভেন ফ্রম জিরো। এই কথাটা খুব মানে খুব আমাদের জন্য আশঙ্কার, কারণ মানুষ কিন্তু অপেক্ষা করতে রাজি না। মানুষ বলবে আমি তো ভোট দিয়েছি, আমার ভাগ্য এক্ষণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে মানুষের সাথে কমিউনিকেশনের জায়গাটা যদি আমি করতে না পারি, আমি আউটসোর্স করি। আপনি দেখেছেন বাংলাদেশে এই স্ট্র্যাটেজিটা আছে, বিভিন্ন সময় মসজিদের ইমামদেরকেও কাজে লাগানো হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে স্কুলের টিচারদেরকে কাজে লাগানো হচ্ছে। একটা সময় আমরা দেখতাম এই যে বাচ্চাদেরকে টিকা দেওয়ার জন্য প্রাইমারি স্কুলের টিচাররা বাসায় বাসায় যেতেন। এই সবগুলো টুল সরকারের হাতে আছে, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, অনেকগুলো স্ট্রাকচার অনেক ভেঙে গেছে, এত বেশি দলীয়করণ হয়েছিল এবং এত বেশি মানুষ পালিয়ে গেছে, এখানে একটা গ্যাপ আছে। এবং আমি বলবো ইন্টারিমের সময় অনেক মানুষ শুধু নিজের সুবিধা আদায়ের চেষ্টা করেছে, এখানে স্ট্রাকচারের দিকে নজর দেওয়া হয় নাই। কিন্তু এখন এই জিনিসগুলোকে গোছানো দরকার এবং এটাকে আউটসোর্স করা উচিত। বিরোধী দল আছে, বিরোধী দল বলতে আমি বলবো পার্লামেন্টের আসলে কোনো দল নাই, পার্লামেন্ট ইজ ফর অল। পার্লামেন্টে যাওয়ার সাথে সাথে একটা দল দেশ হয়ে যায়। তাহলে এই জায়গাটাকে কাজে লাগায়। এরপরে সেকেন্ড লেয়ারে আসেন আপনি প্রশাসনকে কাজে লাগানো যায়, টুলগুলো আছে। এবং দেখেন মানুষ পজিটিভ মেসেজ চায় এবং সেটাকে বিশ্বাস করে। এইটার যদি আমি একটা প্রমাণ দিই, গত এক সপ্তাহে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী রাস্তায় জ্যাম দিয়ে যাচ্ছেন, এই মেসেজটা আমি একজন দুজনের কাছ থেকে শুনি না, অনেক মানুষ বলেছে, আমাকে অনেক রিক্সাওয়ালা বলেছে। তাহলে এইটাকে নিশ্চয়ই কোনো পিআর ফার্ম দিয়ে মানুষকে পৌঁছাতে হয় না, পজিটিভ মেসেজ মানুষের কাছে যাবে। তাহলে আমি বলবো যে এখানে প্রত্যেকটা টুলকে কাজে লাগানো উচিত। এখানে আমাদের হাতে সবগুলো জিনিস আছে, শুধু ওই যে বলেন না পুলিং দ্য অলিগার্ক শ্রেণী মুক্ত হয়েছে দেশ, না এটা তো হয় নাই, তাই না? পালিয়েছে কয়জন বলেন? কিন্তু একটা জিনিস হচ্ছে যে দেখেন আমরা যেটাকে একটা বড় সংখ্যা মনে করি, তারা কিন্তু আসলে খুব বড় সংখ্যা না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এটা কতটুকু সভ্য উদাহরণ হবে আমি জানি না। আপনি দেখবেন যে রাতের বেলা কিছু রাস্তায় কিছু কুকুর চিৎকার করে, মনে হয় কি পাড়া মাথায় উঠে যাচ্ছে, গিয়ে দেখবেন 4টা কুকুর। আমার কাছে মনে হয় যে এদের অবস্থাটা এখন এরকম। যদি এতই তাদের লোক থাকতো তাহলে 18-তে তো এরকম নির্বাচন হইতো না। কেন 30% ভোট কাস্ট হবে না, তাই না? তাহলে এই দলটাকে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। প্রথম কথা, যারা রয়ে গেছে তারাও, তাদের মধ্যে ম্যানিপুলেটর হচ্ছে খুব কম, তাদেরকে ম্যানেজ করা ইস্যু না। তবে এখানে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ আছে, আমি সরকারের চাইতে আমি বলছি দলীয়ভাবে একটা চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে এখানে অনেক ইনফিল্ট্রেশন হয়েছে, এটাকে স্বীকার করা এবং সেগুলোকে খুঁজে বের করা। কারণ সুযোগ সন্ধানী সব সময় থাকবে। আপনি দেখবেন ক্ষমতার চারপাশে মাছি যেরকম মিষ্টির চারপাশে ঘুরে, ক্ষমতার চারপাশে অনেক সুযোগ সন্ধানী থাকে এবং তাদের আসলে কোনো দল নাই। তার দলটা হচ্ছে তার পেট, সে তার পেট ভরতে চায় এবং লং টার্ম পেট ভরতে চায়, সে তার সন্তানের পেট পর্যন্ত ভরাতে চায়, তাই না? এগুলোকে আইডেন্টিফাই করা এবং এগুলো থেকে পলিসির জায়গাটাতে আসা, যে আমি কাদেরকে দিয়ে আসলে কাজ করব তৃণমূলে, এই জায়গাটাকে যদি স্ট্র্যাটেজিক্যালি আইডেন্টিফাই করা যায় তাহলে আমার মনে হয় এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে।